সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেছেন ভারতের রেসিস্ট সাংবাদিক অর্ণব গোস্বামীকে। সে এতটাই মৌলবাদী যে সে মুসলমানদেরকে কোনোভাবেই সহ্য করতে পারে না ভারতের মাটিতে। সে মুসলমানদেরকে যে কোনোভাবে হোক বিদায় করার জন্য, দেশ ছাড়া করার জন্য এক পায়ে দাঁড়ানো ভারতের বিজেপি সরকারের সাথে। ইহুদিরা যেমন মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের মাটিতে থেকে, তেমনি ভারতীয়রাও চায় মুসলমানদেরকে তাড়ানো হোক। এই অর্ণব গোস্বামী তাদেরই একজন, যে মুসলমানদেরকে ভারতের মাটি থেকে তাড়ানোর কাজে ব্যস্ত। তিনি তার সাংবাদিকতার মধ্যে বিদ্বেষমূলক কথাবার্তা বলে হিন্দুদেরকে উৎসাহিত করছে মুসলমানদেরকে ভারত ছাড়া করতে। এই ফান্ডামেন্টালিস্ট অর্ণব গোস্বামী বলতেছে যে ইহুদিরা যুদ্ধ করতেছে তাদের জন্য, ফর ইউ অ্যান্ড মি। ইহুদিরা যুদ্ধ করতেছে সমগ্র ভারতবাসীর জন্য। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে ইহুদিরা ভারতের জন্য যুদ্ধ করতেছে, অর্থাৎ মুসলমানদের যেমন ভারতীয়রা হিন্দুরা শত্রু হিসাবে দেখে, তেমনটাই ইহুদিরাও মুসলমানদের শত্রু হিসাবে দেখে। এজন্য তারা ইহুদিদের সেই কলঙ্ক নিজেদের মাথায় নিয়েছে যে মুসলমানরা তাদেরও শত্রু। তাই এখানে আমরা বুঝতে পারতেছি যে এই অর্ণব গোস্বামী কতটা বিদ্বেষমূলক সাংবাদিক। মুসলমানরা যদি এতটাই খারাপ, তাহলে মুসলমানদের দেশে তোমাদের ভারতেরা এত চাকরি বাকরি করতেছে কী জন্য? এমনকি বাংলাদেশের ভিতরেও তোমাদের ভারতের রয়েছে 10 লাখের বেশি, মধ্যপ্রাচ্যেও রয়েছে কয়েক কোটি। তাহলে তো তোমরা মুসলমানদের দেশে বসবাস করতেছো কী জন্য? তোমাদের লোকজনদেরকে সব নিয়ে আসো। যদি নিয়ে না আসো, তাহলে এত মুসলমান বিদ্বেষী বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করা কি যুক্তি খাটে? মোটেই না। তোমরা বলতেছ ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে ইহুদিরা বিতাড়িত করতেছে, ফিলিস্তিনের মুসলমানরা কি আসছিল ভারতে তোমাদের উপর হামলা করার জন্য? মোটেই না। তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমরা ওই ওই রকম পাকিস্তানি মুসলমানদের মতো বা বাংলাদেশি মুসলমানদের মতো ভাবো কেন? ফিলিস্তিনদের মুসলমানদের যেহেতু তোমরা ভাবতেছ ওরা আরব, তাহলে তো তোমরা ওই মধ্যপ্রাচ্যের অন্যান্য সাংবাদিক, অন্যান্য কি বলে অন্যান্য দেশের মুসলমানদেরকেও তোমরা তোমাদের শত্রু ভাবো। তোমরা শত্রু ভাবো, কিন্তু ওই দেশে যা তোমরা কাজ করতেছ, তো ওই দেশের মুদ্রা তোমরা ভারতে নিয়ে আসতেছো, তোমরা সুখে দুঃখে জীবনযাপন করতেছো, ভালোভাবে জীবনযাপন করতেছো। কিন্তু তোমরা এরকম বিদ্বেষমূলক সংবাদ পরিবেশন করছো। আরেক মহিলা বলতেছে যে হাত নাড়ে বলে যে কমন থ্রেট তারা পায়। কমন থ্রেট মানে ওখানেও মুসলমানরা হামলা করতেছে, এখানেও ভারতেও মুসলমানরা হামলা করতেছে। ফিলিস্তিনি মুসলমানরা কি তোমাদের ভারতে আসছিল না হামলা করার জন্য? তোমরা বলো পাকিস্তানি মুসলমানরা আসছে তোমাদের ভারতের ভিতরে হামলা করার জন্য। তাহলে ফিলিস্তিনি মুসলমানদের তোমরা ঘৃণা করো কী জন্য? তাহলে এখানে তো আমরা দেখতেছি যে তোমরা এক সাইডে মুসলমানদেরকে ঘৃণা করো। তোমরা যেহেতু এক চাইটা মুসলমানদের ঘৃণা করো, তাহলে তোমাদের হিন্দুদেরকেও উচিত এক চাইটা ঘৃণা করা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে যে সমস্ত ভারতীয় হিন্দুরা আছে তাদেরকে বের করে দেওয়া উচিত। বাংলাদেশের মাটিতে যে সমস্ত ভারতীয় হিন্দুরা আছে তাদেরকেও বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। সব যদি বের করে দেয়, তোমাদের কয়েক কোটি ভারতীয় হিন্দুরা হয়ে যাবে বেকার। তখন তোমাদের দেশে অভাব অনটন শুরু হবে, তোমরা তো না খায় মরবা। তোমরা কি সেটা একবার ভাইবা দেখো? মোটেই না, তোমরা সেটা ভাবো না, কিন্তু তোমাদের সাথে সেটা করা উচিত, যেহেতু তোমরা
সারা পৃথিবীর মুসলমানদেরকে একই দৃষ্টিতে দেখো। তোমরা সারা পৃথিবীর মুসলমানদেরকে ঘৃণা করতেছ। হ্যাঁ, তাহলে তোমাদের হিন্দুদেরকেও সেরকম ঘৃণা করা উচিত। তো বন্ধুরা, বাংলাদেশের সমগ্র মুসলমানদেরই এটা বিবেচনা করা উচিত যে এইভাবে তাদের সংবাদ পরিবেশন করাটা ঠিক হইতেছে কিনা, যা নাকি দাঙ্গা ছড়াইতে উৎসাহিত করে। এই অর্ণব গোস্বামী একজন ভয়ঙ্কর বিদ্বেষবাদী সাংবাদিক। ওনাকে উচিত ভারত থেকে বহিষ্কার করা, কারণ ভারতের মাটিতে এই ধরনের সাংবাদিক থাকলে ভারতের মধ্যে দাঙ্গা ছড়ায় পড়বে। তাই এই অর্ণব গোস্বামীকে ভারত থেকে বহিষ্কার করা উচিত। বন্ধুরা, আমরা একটা ভিডিও দেখব। ভিডিওতে বুঝতে পারবো যে এই সমস্ত সাংবাদিকরা কতটা হুমকি ভারতের জন্য। Space that Israel suddenly started to occupy in the Indian imagination was because that common thread was found. The same radical, jihadist, Islamist, terrorist thinking that Israel is a victim of, we are a victim of as well. Israel is fighting this war on behalf of all of us. Israel is fighting this war for you and me. বন্ধুরা, ভারতীয় হিন্দুদের সাথে এই ইহুদি সন্ত্রাসীদের সাথে এতই গলায় গলায় পীড়িত যে যুদ্ধের ময়দানেও এই ইহুদিরা ভারতীয় সাংবাদিকদেরকে সাথে নিয়ে যুদ্ধ করতেছে, এবং ভারতীয় সাংবাদিকরাও এতটাই আগ্রহ সহকারে যুদ্ধের সংবাদ পরিবেশন করছে যে ইহুদি সৈনিক পর্যন্ত তাদেরকে বলে, হাত নেড়ে বলে, কুল ডাউন। তো এইভাবে ভারতীয় সন্ত্রাসী সাংবাদিকেরা এবং সন্ত্রাসী ইহুদিরা একসাথেই যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে। তো বন্ধুরা, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, সারা পৃথিবীব্যাপী এই যুদ্ধ শুরু করেছে। আর সেজন্যই তাদের এরকম গলায় গলায় পীড়িত, এবং যুদ্ধের ময়দানেও তারা ভারতীয় সন্ত্রাসীদেরকে সাথে রেখেছে ইহুদিদেরকে যুদ্ধে উৎসাহিত করার জন্য। এবং ভারতীয়রাও ইহুদিদেরকে সাথে নিয়ে সব কিছু করতেছে মুসলমানদের বিরুদ্ধে। তো আমরা যারা মুসলমানরা আছি তাদের সবারই উচিত এ ব্যাপারে চিন্তা ভাবনা করা। ভারতের সন্ত্রাসী সাংবাদিকদের পাশাপাশি এই সমস্ত সন্ত্রাসী নেতারাও উঠে পড়ে লেগেছে মুসলমানদের বিরুদ্ধে। তো সামনে আমরা একটা ভিডিও দেখব, সেই ভিডিওতে আমরা আরও অনেক কিছুই দেখতে পারবো। এই সাংবাদিকেরা এমনকি প্যারাগ্লাইডার্স ইউজ করে সংবাদ পরিবেশন করছে। হামাস যেভাবে প্যারাগ্লাইডার্স ইউজ করে আক্রমণ করেছিল, ঠিক সেইভাবেই তারা প্যারাগ্লাইডার্স ইউজ করে সংবাদ পরিবেশন করে পাবলিককে দেখাচ্ছে এইভাবে হামাস ইহুদিদের উপর আক্রমণ করেছিল। কিন্তু এই আজকেরই একটা রিপোর্ট বেরিয়েছে যে হামাস আসলে জানতই না যে এখানে অনুষ্ঠান হচ্ছে। হামাস আক্রমণ করে নাই, এখানে ইসরায়েলি মিলিটারিদের গুলি করতে দেখা গেছে। এরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটা অত্যন্ত আশ্চর্যজনক। এতে আমরা বুঝতে পারছি যে ইহুদিদের যে এই জেনোসাইড, এটা একটা সাজানো জেনোসাইড, এবং তারা পরিকল্পনা মাফিক এই হামলাটা চালাইছে। ইহুদিরাই চালাইছে এই ইহুদিদের অনুষ্ঠানে, অর্থাৎ ইসরায়েলি সোলজাররাই এই ইহুদিদের অনুষ্ঠানে হামলা চালাইয়া হামাসের উপরে দোষ চাপাইছে, এবং তারা গাজা দখলে নেওয়ার জন্য গাজার জনগণকে গাজা থেকে বের করে দেওয়ার জন্য তারা এই যুদ্ধটা করতেছে পরিকল্পনা মাফিক। একেবারে সিনেমার মতো কাহিনী, সব পরিকল্পনা করা এদের। ইহুদিদের তো আর নাই, কি বলে, জমি নাই। তারা মুসলমানদের জমি কেড়ে নিয়ে নিজেরা মালিক হচ্ছে। তো সেই জন্যই গাজার ভূমি তাদের দরকার, আর সেজন্যই তারা এই
নাটকীয় হামলাটা নিজেরাই করছে এবং নিজেরাই এই গাজার উপরে বোমা বর্ষণ করে মিসাইল নিক্ষেপ করে গাজার 12,500 মানুষকে হত্যা করে নিজেদের অধীনে নেওয়ার জন্য সব কিছুই করতেছে। से सारी की आवाज सुनाई दे रही है, इसका मतलब कि लगातार हमास यहाँ पर टारगेट करने की कोशिश कर रहा है। There was a reporter who was asked to quiet down by Israeli soldiers because of how loudly he was trying to cover what was happening. Then there's another reporter from a channel who was reporting from a paraglider after reports came out that Hamas crossed the border on paragliders. There's also been misinformation shared by Indian news channel. There was a video of a group of people carrying what looked like a dead body, but when they put down the person got up and walked away. So this video was shared with the claim that Palestinians are faking the death of the victims. But this video turned out to be from 2020 and it was shot in Jordan during COVID lockdown, and it was by a bunch of people who were trying to flout the lockdown rules. Whereas in the past, Israelis would send out disinformation or their talking points and they would land on American and British mainstream media platforms. Now you have large Indian accounts amplifying this. Just a few days ago, a BJP leader addressed a rally and he invented a set of his own lies. And then lamented about the kind of small pockets of support that some Indian Muslims have shown or displayed for Palestinians in India. And he asked them, do you want Hamas to come to India? This is how hate and misinformation works. You keep repeating something again and again and again that, there is Islamic terror and how Israel is trying to protect itself. And then there is a Muslim threat in India and how Hindus are trying to protect themselves. And if you keep repeating this, there comes a time when people who are consuming this or who may be misinformed, when they see that Muslims are treated with a lot of violence, they can, one, justify it, or two, just say that they deserve it. So what happens is that you take away how a normal human being would react to someone who's facing violence. And this is essentially what hate and misinformation achieves. Modern-day India and the State of Israel came into being within a year of each other. India through its independence from British rule in 1947, Israel through its expulsion of Palestinians and the establishment of the state in 1948. On the question of Palestine, India's independence leaders Mahatma Gandhi and Jawaharlal Nehru, they were vocal in their support. In 1936, when Palestinians rose up against the British and their push for a Jewish state, Nehru compared Palestine with India under colonial rule. He talked about a gross betrayal of the Arabs by British imperialism. Palestine was not an empty land. It was well populated with little room for large numbers of colonists. Is it any wonder that the Arabs objected to this intrusion? A little more than 10 years later, when the United Nations voted to create the State of Israel, there were only 3 non-Arab countries that voted against that resolution. India was one of them. Times have changed, so have the geopolitics. Historically speaking, I'm referring to the post-1947 era, which is when we got independent, India and Israel haven't really had a very nice or cozy relationship that you probably see now. That has come after 2014, which is when Prime Minister Modi has come to power. What a great day. And of course, one of the reasons is that both these countries have nationalistic governments, and that perhaps is one of the ideological reasons why the relationship has taken off. So relations between India and Israel did not start with Narendra Modi. But what happens in 2014 is Modi and Netanyahu meet properly, officially, at the UN General Assembly in New York. And they agree at that moment to, quote, tear down the remaining walls between the two countries. India purchases around 50% of all weapons sold by Israel per year. বন্ধুরা, আমরা এ থেকে বুঝতে পারলাম যে হিন্দুরা এবং ইহুদিরা মিলে মুসলমান বিরোধী যুদ্ধ শুরু করে দিয়েছে। সারা পৃথিবী নিজেদের অধিকারে নিয়ন্ত্রণের জন্য মুসলমানদেরকে
পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য তারা একই চক্রান্তে লিপ্ত আছে, তাই আমাদেরকে এ ব্যাপারে সতর্ক হতে হবে।